সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকে যে বিষয়ে কথা হচ্ছে সেটা হলো হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার। হাই ব্লাড প্রেশার কি, কেন হয়, এবং এই আলোচনায় আমি যে পয়েন্টস গুলো কভার করব সেটা হচ্ছে ব্লাড প্রেশার বলতে কি বোঝায়, হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ কি, হোয়াট ইজ প্রাইমারি হাইপারটেনশন, হাইপারটেনশনের জন্য কি কি রিস্ক ফ্যাক্টরস আছে, হাইপারটেনসিভ ক্রাইসিস বলতে কি বোঝায়, হাইপারটেনসিভ এমার্জেন্সি বলতে কি বোঝায়, ও সেকেন্ডারি হাইপারটেনশন বলতে কি বোঝায়, হাইপারটেনশনের কি কি সিমটমস আছে সেগুলো নিয়েও কথা বলবো, এবং সবশেষে খুব সংক্ষেপে হাইপারটেনশনের কি ট্রিটমেন্ট অপশন আছে সেই বিষয়ে কথা বলবো। তো প্রথমেই চলে আসি যে ব্লাড প্রেশার কিভাবে আমরা এক্সপ্রেস করি। ব্লাড প্রেশার মেজার এক্সপ্রেস করা হয় এইভাবে, সাপোজ 120/80 মিলিমিটার অফ মার্কারি যদি প্রেশার নর্মাল ধরা হয়, অর্থাৎ এক্ষেত্রে 120 যেটা সেটা হলো সিস্টোলিক ব্লাড প্রেশার, অর্থাৎ হার্ট যখন কন্ট্রাক্ট করছে সেই সময় যে প্রেশার থাকে তাকে বলা হয় সিস্টোলিক ব্লাড প্রেশার। আর 80 হলো ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, যেটা হচ্ছে হার্ট যখন রিল্যাক্স করে সেই সময় যে প্রেশার থাকে তাকে বলা হয় ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। সুতরাং 120/80 এটা হলো একটি নর্মাল ব্লাড প্রেশার, এর ইউনিট কি, মিলিমিটার অফ মার্কারি। নেক্সট হচ্ছে যে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ কখন বলা হবে। 120 সিস্টোলিক প্রেশার আর 80 ডায়াস্টোলিক প্রেশার যদি থাকে এটাকে নর্মাল হিসাবে ধরে নেওয়া হয়। যখন 120 থেকে 129 মিলিমিটার অফ মার্কারি সিস্টোলিক ব্লাড প্রেশার এবং লেস দ্যান 80 মিলিমিটার অফ মার্কারি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার থাকে তখন তাকে বলা হয় এলিভেটেড ব্লাড প্রেশার। যখন 130 থেকে 139 মিলিমিটার অফ মার্কারি সিস্টোলিক ব্লাড প্রেশার আর 80 to 89 মিলিমিটার অফ মার্কারি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার থাকে তখন তাকে বলা হয় স্টেজ 1 হাইপারটেনশন। যখন মোর দ্যান ইকুয়ালস টু 140 মিলিমিটার অফ মার্কারি সিস্টোলিক ব্লাড প্রেশার এবং মোর দ্যান ইকুয়ালস টু 90 মিলিমিটার অফ মার্কারি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার থাকে তখন তাকে বলা হয় স্টেজ 2 হাইপারটেনশন। নর্মালি এটা দেখা যায় যে যখন সিস্টোলিক ব্লাড প্রেশার বেশি থাকে তখন ডায়াস্টোলিক ব্লাড প্রেশারও বেশি থাকে, বা যখন ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বাড়ে তখন সিস্টোলিকও বাড়ে, কিন্তু এটা সবসময় কিন্তু রুল নয়, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এর ব্যতিক্রম আছে। অর্থাৎ আইসোলেটেড ভাবে সিস্টোলিক বা ডায়াস্টোলিক প্রেশার শুধু কোনো একটি প্যারামিটার বেশি থাকতে পারে, তখন তাকে আইদার আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন অথবা আইসোলেটেড ডায়াস্টোলিক হাইপারটেনশন বলা হয়। এবার আমরা জানবো যে প্রাইমারি হাইপারটেনশন বলতে কি বোঝায়। প্রাইমারি হাইপারটেনশন বলতে বোঝায় যখন কারোর হাইপারটেনশন আছে কিন্তু ঠিক কি কারণে হাইপারটেনশন হয়েছে সেই কারণটি খুঁজে পাওয়া যায় না, সেটা হলো প্রাইমারি হাইপারটেনশন। 90% অফ দ্য কেসেস অফ হাইপারটেনশন ইজ প্রাইমারি হাইপারটেনশন, অর্থাৎ ম্যাক্সিমাম ক্ষেত্রেই হাইপারটেনশনের পিছনে কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, তখন তাকে বলা হয় প্রাইমারি হাইপারটেনশন। আর 10% ক্ষেত্রে কি হয় যে সেক্ষেত্রে হাইপারটেনশন হওয়ার পিছনে কোনো কারণ, কোনো স্পেসিফিক কোনো অ্যাবনর্মালিটি, কোনো অর্গানিক কজ পাওয়া যায় যার জন্য হাইপারটেনশন ডেভেলপ করছে, তখন তাকে বলা হয় সেকেন্ডারি হাইপারটেনশন। তো এই প্রাইমারি হাইপারটেনশনের পিছনে কারণ ঠিকই খুঁজে পাওয়া যায় না, কিন্তু কি কি রিস্ক ফ্যাক্টর থাকে কাদের ক্ষেত্রে প্রাইমারি হাইপারটেনশন দেখা যায়, তার মধ্যে প্রথমেই আসছে হচ্ছে ওল্ড এজ, অর্থাৎ বয়স্কদের ক্ষেত্রে যেটা হয় যে ব্লাড ভেসেলের যে ব্লাড ভেসেলের যে ওয়াল তার মধ্যে কিছু ইলাস্টিক কম্পোনেন্ট থাকে। তো বয়সের সাথে কি হয় যে এর ইলাস্টিসিটি কমতে থাকে, অর্থাৎ ব্লাড ফ্লো করার সময় সেটা এক্সপ্যান্ড করার চান্স কমে আসে। তখন কি হয় যে বয়সের সাথে ধীরে ধীরে ব্লাড প্রেশার বাড়তে থাকে। তো বয়স হচ্ছে কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর হাইপারটেনশনে। নেক্সট হচ্ছে ওবেসিটি, অর্থাৎ যারা ওবিস, ওভারওয়েট, যাদের বডি ওয়েট নর্মালের তুলনায় বেশি, তাদের ক্ষেত্রেও কিন্তু হাইপারটেনশন ডেভেলপ করার চান্স থাকে, অর্থাৎ এটিও একটি রিস্ক ফ্যাক্টর। থার্ড হচ্ছে হাই সল্ট ইনটেক, অর্থাৎ যারা অতিরিক্ত পরিমাণে নুন খান খাবারের সাথে বা রান্নার মধ্যে, তাদের ক্ষেত্রেও কিন্তু পরবর্তীকালে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ হতে পারে, ডেভেলপ করার চান্স। সেডেন্টারি লাইফস্টাইল, অর্থাৎ যাদের দিনের ম্যাক্সিমাম টাইম অফিসের কাজে কাটে এবং সেখানে খুব বেশি পরিশ্রম করতে হয় না, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম, স্পোর্টস বা অন্য এক্সারসাইজ এই ধরনের অ্যাক্টিভিটি যাদের কম হয় তাদের ক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে হাইপারটেনশন ডেভেলপ করার চান্স থাকে। তো মোটামুটি ভাবে এইরকম কিছু রিস্ক ফ্যাক্টরস আছে হাইপারটেনশনের পিছনে।
এবার আমরা দেখবো যে সেকেন্ডারি হাইপারটেনশন, যে তার পিছনে কি কি কারণ থাকে। সেকেন্ডারি হাইপারটেনশনের পিছনে একটা ডেফিনিট কজ খুঁজে পাওয়া যায়। একটা কারণ হলো লো রেনাল ব্লাড ফ্লো, অর্থাৎ কিডনিতে যদি ব্লাড ফ্লো কোনো কারণে কমে, বিভিন্ন কারণে কমতে পারে। কেন এটা ইম্পর্টেন্ট? কারণ কিডনি থেকে রেনিন নামে একটি হরমোন তৈরি হয়। এই হরমোনটি কি করে, শরীরের মধ্যে ওয়াটার বা ব্লাডকে ওয়াটার বা জলকে ব্লাড ভেসেলের মধ্যে রিটেন করতে সাহায্য করে। সুতরাং কিডনিতে যখন ব্লাড ফ্লো কমে যাবে তখন কিডনি কিন্তু রেনিন বেশি পরিমাণে উৎপন্ন করবে এবং তার থেকে কিন্তু হাইপারটেনশন ডেভেলপ করবে। নেক্সট হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস। অ্যাথেরোস্ক্লেরোসিস কি? যখন ব্লাড ভেসেলের মধ্যে ফ্যাটি সাবস্ট্যান্স, লিপিড জাতীয় সাবস্ট্যান্স যখন জমা হবে, তাদের ক্ষেত্রে হওয়ার চান্স বেশি। যাদের ব্লাডে লিপিডের পরিমাণ বেশি, ফ্যাটের পরিমাণ, কোলেস্টেরলের পরিমাণ বেশি, তাদের ক্ষেত্রে কি হবে, যে অতিরিক্ত এই ফ্যাট জাতীয় পদার্থ ব্লাড ভেসেলের ভিতরে জমা হবে এবং তার ফলে কি হবে, আস্তে আস্তে ব্লাড ভেসেলের ইলাস্টিসিটি কমবে, পরবর্তীকালে ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার চান্স থাকে। নেক্সট হচ্ছে ফাইব্রোমাসকুলার ডিসপ্লাসিয়া, এটি একটি কন্ডিশন যে ক্ষেত্রে পরবর্তীকালে কিন্তু হাইপারটেনশন হওয়ার চান্স থাকে। আরেকটি হলো অ্যাড্রেনাল টিউমার। অ্যাড্রেনাল গ্ল্যান্ড আমাদের কিডনির জাস্ট উপরে অবস্থিত। এই গ্ল্যান্ড থেকে বেশ কিছু হরমোন উৎপন্ন হয়। তো এই অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কোনো টিউমারে যদি অ্যালডোস্টেরন নামক হরমোনটি বেশি পরিমাণে উৎপন্ন হয়, এই অ্যালডোস্টেরন হরমোনটি কিন্তু ব্লাড প্রেশার পরবর্তীকালে তৈরি করতে পারে। তো মোটামুটি ভাবে সেকেন্ডারি হাইপারটেনশনের কজগুলো আমরা দেখলাম। এবার আমরা জাস্ট জানবো যে হাইপারটেনসিভ ক্রাইসিস বলতে কি বোঝায়। হাইপারটেনসিভ ক্রাইসিস হলো এমন একটি কন্ডিশন যে ক্ষেত্রে সিস্টোলিক ব্লাড প্রেশার 180 বা তার বেশি হতে পারে এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 120 বা তার বেশি। এই কন্ডিশনটিকে বলা হয় হাইপারটেনসিভ ক্রাইসিস। এর দুটি পার্ট আছে, একটি হলো হাইপারটেনসিভ আর্জেন্সি আর সেকেন্ড হলো হাইপারটেনসিভ এমার্জেন্সি। হাইপারটেনসিভ আর্জেন্সি কখন? যখন প্রেশার 180/120 বেশি অথচ কোনো এন্ড অর্গান, কোনো ড্যামেজ নেই, অর্থাৎ শরীরে যে সমস্ত ভাইটাল অর্গানগুলি আছে, ব্রেন, হার্ট, লাং, লিভার, এই ধরনের কোনো অর্গানে কোনো ড্যামেজ হয়নি, তখন তাকে বলা হয় হাইপারটেনসিভ আর্জেন্সি। আর্জেন্সি কেন বলা হচ্ছে? কারণ সেক্ষেত্রে ড্যামেজ কিছু হয়নি, কিন্তু যদি ওই প্রেশার মেনটেন থাকে, যদি না কমে, তাহলে কিন্তু পরবর্তীকালে ড্যামেজ হতে পারে। আর হাইপারটেনসিভ ইমার্জেন্সি বলতে বোঝায় যে 180 বা 120 উপরে প্রেশার আছে এবং সেক্ষেত্রে এন্ড অর্গান ড্যামেজ হয়ে গেছে অলরেডি। সুতরাং এগুলির ক্ষেত্রে কিন্তু খুব প্রম্পট ম্যানেজমেন্টের দরকার। এবার আমরা জানবো যে হাইপারটেনশনের কি কি সিমটমস থাকে। হাইপারটেনশনের সিমটমস কিন্তু খুব কম ক্ষেত্রেই থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই হাইপারটেনশনের কোনো সিমটম থাকে না। কোনো কারণে ধরুন ব্লাড প্রেশার মেজার করা হলো, হেলথ চেকআপে হোক বা অন্য কোনো কারণে আপনি ডক্টরের কাছে গেছেন, সেই ক্ষেত্রে ব্লাড প্রেশার মেজার করা হয়েছে এবং সেখানে ইনসিডেন্টালি পাওয়া গেছে যে ব্লাড প্রেশার বেশি। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে হাইপারটেনশনের কোনো সিমটম থাকে না। নেক্সট হচ্ছে যখন সেকেন্ডারি হাইপারটেনশন থাকে, সেক্ষেত্রে প্রাইমারি যে কজের জন্য হাইপারটেনশন ডেভেলপ করেছে সেই রিলেটেড কিছু সিমটমস থাকতে পারে। যদি হাইপারটেনসিভ এমার্জেন্সি থাকে সেক্ষেত্রে কিন্তু এন্ড অর্গান ড্যামেজ থাকে এবং তার জন্য বিভিন্ন রকম সিমটমস হতে পারে, যেমন সিএনএস এর ড্যামেজ হলে সেক্ষেত্রে কনফিউশন হতে পারে, চেস্ট পেন হতে পারে, ড্রাউজিনেস হতে পারে, অথবা ব্রেথলেসনেস হতে পারে, শ্বাসের সমস্যা হতে পারে। তো এরকম বেশ কিছু সিমটম কিন্তু হাইপারটেনসিভ এমার্জেন্সির ক্ষেত্রে কিন্তু পাওয়া যায়। নেক্সট হচ্ছে ট্রিটমেন্ট। ট্রিটমেন্টের দুটি পার্ট, একটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন আর সেকেন্ড হচ্ছে অ্যান্টি হাইপারটেনসিভ মেডিকেশন। ইউজুয়ালি প্রথমে লাইফস্টাইল মডিফাই করে চেষ্টা করা হয় ব্লাড প্রেশারকে কন্ট্রোলে আনার, কিন্তু যে ক্ষেত্রে হয় না সেক্ষেত্রে কিন্তু অ্যান্টি হাইপারটেনসিভ মেডিকেশনস বা ওষুধ যেগুলি আছে সেগুলি দেওয়া হয়। লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে কি কি আছে? ডায়েট, প্রপার ডায়েট নেওয়া, এক্সারসাইজ এবং হচ্ছে স্ট্রেস রিডাকশন। তো এই তিনটি কম্পোনেন্ট হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে। আর যদি এগুলিতে কন্ট্রোল না হয় তখন অ্যান্টি হাইপারটেনসিভ মেডিকেশন অর্থাৎ প্রেশারের যে মেডিকেশন আছে সেগুলি নেওয়ার। তো প্রেশারের যে মেডিকেশন আছে আমার মনে হয় একটা সেপারেট ব্লগে সেই বিষয়ে আলোচনা করা যেতে পারে, কারণ এই ব্লগে এই অ্যান্টি হাইপারটেনসিভ মেডিকেশনস নিয়ে বলতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। পরবর্তী কোনো ব্লগে আমি সেই বিষয়ে আলোচনা করব। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ব্লগটি যদি ভালো লাগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না। যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। এবং যদি আপনার কোনো সাজেশন থাকে অবশ্যই সেটা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানান। আমি পরবর্তীকালে চেষ্টা করব সেই বিষয়ে
কোনো আপকামিং ব্লগে সেই বিষয়ে আলোচনা করা। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে ফিট, বি হেলদি। থ্যাংক ইউ।